একেবারে তরতাজা খবর। খবরটা সত্য না মিথ্যা কে জানে, বাট খবর তো দেখছি এবং উত্তেজনাপূর্ণ খবর এবং একই সঙ্গে এই খবরের সাথে বাংলাদেশের ভাগ্য অনেকটাই জড়িত, ভালো মন্দ মিলিয়ে। আমাদের দেখতে হবে যে এই খবরের সাথে বাংলাদেশের ভালো কী হবে এবং খারাপ কী হবে। খবরটা কি? মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নৈশভোজ করবেন প্রধান উপদেষ্টা, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস, আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার সাথে নৈশভোজ করবেন। বলা বাহুল্য, আমেরিকার প্রেসিডেন্টের সাথে নৈশভোজ করা এটা তো একটা ভাগ্যের ব্যাপার, তাই না? যে সে কেউ তো আর তার সাথে নৈশভোজ করতে পারে না। আপনি যদি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি না হন এবং একই সঙ্গে ভিভিআইপি খালি হলেই যে আপনি নৈশভোজ করতে পারবেন তা কিন্তু না। দেখতে হবে যে আমেরিকার কাছে আপনি গুরুত্বপূর্ণ কি না। যদি আপনি আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি হনতেন, আপনি ডোনাল্ড ট্রাম্পের সাথে নৈশভোজ করতে পারেন, মানে আমেরিকার প্রেসিডেন্টের সাথে নৈশভোজ করতে পারেন। তো সেই বিরল সৌভাগ্যবান হয়ে গেলেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা। তবে একটু প্রেক্ষাপটের কথা তো বলতেই হবে, তাই না? তো ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যখন ক্ষমতায় উপবিষ্ট হলেন সেই গত 2024 সাল 5 আগস্টের পরে, তখন তো আমেরিকাতে আর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিল না, ছিল এই ডক্টর মোহাম্মদ ইউনূসেরই এক ঘনিষ্ঠ লোকজন, ডেমোক্র্যাট দলীয় নেতা জো বাইডেন। এবং এরপরে যখন ডোনাল্ড ট্রাম্প জিতে গেল এবং ক্ষমতায় বসবে 20 জানুয়ারি, তখন কিন্তু আমরা অনেকেই বলছিলাম, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও ডোনাল্ড ট্রাম্প নিজেও কিন্তু এই বাংলাদেশ নিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে অনেক বিরক্তিকর টুইট বা তার যে ট্রুথ সোশ্যাল আছে সেখানে অনেক খবর উনি দিয়েছিলেন। এবং এই সমস্ত দৃষ্টান্ত থেকে আমরা কিন্তু অনেকে স্পেকুলেট করছিলাম যে তাহলে তো বাংলাদেশের কপালে কপালে কিন্তু বহুত খারাপই আছে এবং একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের কপালও বহুত খারাপই আছে। এগুলো কিন্তু আমরা মনে করছিলাম, কারণ 2016 সালে যখন ডোনাল্ড ট্রাম্পের সাথে ইলেকশন হচ্ছিল, তৎকালীন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের, তখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি মিলিয়ন ডলার চাঁদা দিয়েছিলেন এই হিলারি ক্লিন্টনকে, এবং সবাই জানে যে হিলারি ক্লিন্টনকে ডোনাল্ড ট্রাম্প খুব ঘৃণা করে। হলে হয়েছে কি, বিষয়টা ডোনাল্ড ট্রাম্পের কানে যাইতে বা তার নজরে পড়তে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তার যে একটা প্রচণ্ড বিরক্তির যে ভাব, এইটার বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখছিলাম। এবং সেই হেতু আমরা অনেকেই কিন্তু বলছিলাম যে বাংলাদেশের কপালে দুর্ভোগ আছে। বাট বিস্ময়করভাবে আমরা খেয়াল করলাম যে অতঃপর এই যে সাম্প্রতিককালে এসে, এবং বস্তুত আজকে থেকে আরও কয়েক মাস আগে হঠাৎ করে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তারা তো বিরাগ নাই। এবং একই সঙ্গে বরং দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে আমেরিকা বিশাল সাপোর্ট দিয়ে যাচ্ছে। এটা আমাদের কিন্তু খেয়াল করতে হবে। যেখানে ডোনাল্ড ট্রাম্প কী করছেন, বিভিন্ন দেশের উপরে যে শুল্ক ধার্য করে টোরে, যেমন ভারতের উপরে করে টোরে, সেখানে কিন্তু কোনো ছাড় হয় নাই। বাট বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একটা পর্যায়ে অনেক ছাড় দিয়ে এখন একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসছে। অর্থাৎ বাংলাদেশের প্রতি ডোনাল্ড ট্রাম্পের যে সুদৃষ্টি আছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সুদৃষ্টি আছে, এটা আজকে না, আরও কয়েক মাস আগ থেকে আমরা টের পাচ্ছিলাম। প্রশ্ন হচ্ছে যে হঠাৎ এমন কী হলো যে ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনূসকে একেবারেই দেখতে পারতেন না, কথা নেই বার্তা নেই, 180 ডিগ্রি চেঞ্জ হয়ে 180 ডিগ্রি ঘুরে একেবারে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি মহাপ্রীতিবান হয়ে পড়লো এই ডোনাল্ড ট্রাম্প। রহস্যটা কি? নানা রকম ভূ রাজনৈতিক ক্যালকুলেশন, প্রেক্ষাপট, ব্যাখ্যা, বিশ্লেষণ এবং চাওয়া পর ভিত্তিতে এটা কিন্তু বলতেই হবে যে প্রথমে ডোনাল্ড ট্রাম্প যে তার নীতি ছিল যে আমেরিকা ফার্স্ট, এবং আমেরিকার বাইরে কোথায় কোন দেশে কী হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে মাথা ঘামাবে না। কিন্তু আমেরিকা একটা সাম্রাজ্যবাদী দেশ, তাই না? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গোটা পৃথিবীতে ছড়ি ঘোরায় এই আমেরিকা। একটা সাম্রাজ্যবাদী দেশের দেশের যে পরিস্থিতি হয় এবং গোটা দেশে যখন তার প্রভাব প্রতিপত্তি নিয়ন্ত্রণ বিস্তৃত থাকে, ওই দেশে
কেউ এসে কোনো প্রেসিডেন্ট এসে যদি হঠাৎ করে বলে যে আমি এই সাম্রাজ্য চাই না, অন্য দেশের ওপরে আমি ছড়ি ঘোরাবো না, অন্য দেশের ওপরে আমার কোনো প্রভাব প্রতিপত্তি থাকবে না, বা আমি করতে চাই না, এটা হয় না। কারণ অন্য দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা বা প্রভাব বিস্তার করা, নিয়ন্ত্রণ করা, ছড়ি ঘোরানো, এর মধ্যেই কিন্তু আমেরিকান খালি সাম্রাজ্যবাদিতার যে শক্তিমত্তা বা নীতি প্রতিফলিত হবে বিষয়টা তা না। এর উপরে কিন্তু আমেরিকার অর্থনীতি এবং একই সঙ্গে আমেরিকার লোকজনের অর্থনৈতিক যে জীবন, স্বাচ্ছল্য, আয় উপার্জন, এগুলোও কিন্তু নির্ভরশীল। সাম্রাজ্যবাদিতার বিধান কি? যে সমস্ত অঞ্চলে অতীতে প্রাচীনকালে বা মধ্যযুগে যারা নাকি সাম্রাজ্য বিস্তার করছিল বিভিন্ন দেশে, তাদের মূল লক্ষ্য ছিল কি ডাইরেক্টলি সেই সমস্ত দেশ থেকে ধন সম্পদ এগুলো কুক্ষিগত করে নিয়ে তারপরে তাদের নিজেদের দেশে এগুলো ট্রান্সফার করে সেখানে উন্নতি করা, তাই না? যে ব্রিটিশরা 190 বছর পর্যন্ত এই ভারতীয় উপমহাদেশে সাম্রাজ্য বিস্তার করেছিল না, তাদের কাম ছিল কি? তাদের কাম ছিল ভারতীয় উপমহাদেশ থেকে সম্পদ এগুলো নানা কায়দা নানাভাবে নিয়ে গিয়ে ইংল্যান্ডকে উন্নত করা, এটাই তো। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এখন ডাইরেক্টলি কোনো দেশ দখল করে সাম্রাজ্যবাদিতার যে সিস্টেম, এটা এখন নাই। ভিন্ন কায়দায়, যেমন আমেরিকা যেটা করছে, তাদের যে ডলার কারেন্সি দিয়ে তারা যে সাম্রাজ্য বিস্তার করছে বা নিয়ন্ত্রণ করে, এরও তো একটা সুবিধা আছে। অর্থাৎ সাম্রাজ্যবাদিতার যে নীতি, অর্থাৎ অন্য দেশের সম্পদ এগুলোকে তো কুক্ষিগত করতে হবে, তাই না? এগুলোর ফ্লো তো আমেরিকাতে প্রবাহিত করতে হবে। বস্তুত এই জিনিসটাই দীর্ঘদিন ধরে করে আসতেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর সমস্ত দেশ, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, তাদের ধন সম্পদ যেগুলো আছে এগুলো কিন্তু আমেরিকায় পাঠাতে বাধ্য হতো ওই যে ডলার পাওয়ার জন্য। কারণ ডলার ছাড়া তো আবার তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস অন্য দেশ থেকে কিনতে পারবে না। সুতরাং এটা ছিল একটা নিও এম্পায়ারিজম বা ইম্পেরিয়াল যে পাওয়ার, তার একটা ইম্পেরিয়াল পাওয়ার না, আসলে এটাকে কি বলা যায়, নয়া নিও কলোনিয়ালিজম এরকম বলা যায় না? তো আমেরিকা কিন্তু সফলভাবে এটা করছিল। সুতরাং ডোনাল্ড ট্রাম্প এটা ধাম করে যদি বলে যে আমি এটা বন্ধ করে দেবো, এটা করবো না, আন্তর্জাতিক বিষয়ে তার আন্তর্জাতিক যে ভূ রাজনৈতিক ব্যাপারে হয়তো তার অত জ্ঞানগম্যি না থাকার কারণে সম্ভবত এই কথা বলছিল। বাট যখন তার পারিষদবর্গ তাকে বুঝালো যে আপনি যেটা বলতে চাচ্ছেন এবং করতে চাচ্ছেন ওইটা করলে আমেরিকা তো আর শ্রেষ্ঠ থাকবে না, আমেরিকা তো দুনিয়ার 1 নম্বর রাষ্ট্র থাকবে না, ক্ষমতাধর রাষ্ট্র থাকবে না, আমেরিকা হয়ে যাবে অন্য 8-10টা দেশের মতো সাধারণ দেশ। তো অতএব এটা তো করা যায় না। এবং বস্তুত সেই কারণে এই যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে যে বীতশ্রদ্ধ ভাব এই ডোনাল্ড ট্রাম্পের ছিল, সেটা কিন্তু তিরোহিত হয়ে যায়। কারণ তখন আমেরিকা এই বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডেমোক্র্যাটরা যে উদ্দেশ্যে বসাইছিল যে এখানে একটা কি করবে, তারা ঘাঁটি করবে, সেন্ট মার্টিনে গাড়ি করবে, নইলে কিছু একটা করবে, অর্থাৎ এই বঙ্গোপসাগরের এখানে তাদের একটা সামরিক উপস্থিতি তারা নিশ্চিত করবে বলেই তো আগে ডেমোক্র্যাটরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল। এটা তো এখন সবাই জানে, এটা তো মিথ্যা কথা না, তাই না? এবার বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই অসহায় বোধ করছিলেন যখন এই যে ডেমোক্র্যাটরা অর্থাৎ জো বাইডেন হেরে গেল, তাই না? কমলা হ্যারিস আসার পরও তো হেরে গেল। তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই মনক্ষুণ্ণ হয়ে গেছিলেন এবং উনি ওনার ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তাগ্রস্ত ছিলেন। কিন্তু বেশি দিন তাকে মনক্ষুণ্ণ হতে হয় নাই। খোদ আমেরিকার ডিপ স্টেট এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যারা আছে তারা ডোনাল্ড ট্রাম্পকে ম্যানেজ করে, কনভিন্স করে যে বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করতে হবে ইটসোকে, এবং বাংলাদেশে যে ঘাঁটিমাটি যেগুলো প্ল্যান পায় তারা আছে এগুলো বাস্তবায়ন করতে হবে। এবং ঠিক তখন থেকে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু এই দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায়। বাট এখানে ডোনাল্ড ট্রাম্প একটা বড় সুবিধে পেয়ে যায়। সেটা কি? সেটা হচ্ছে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তার তো একটা বীতশ্রদ্ধ ভাব ছিল, এবং একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসও এখানে একটা এমন পজিশনে ছিলেন, তারও তো ক্ষমতায় টিকে থাকতে গেলে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সমর্থন দরকার, তাই না? এই ক্ষেত্রে আমেরিকা যে সুবিধাটা পায় সেটা হচ্ছে এই যে শত্রুতা থেকে যখন বন্ধুত্বের দিকে ধাবিত হতে হবে, বিশেষ করে বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশের ক্ষেত্রে আমেরিকার যখন আনুকূল্য পেতেই হবে, তখন এইবার আমেরিকা যা যা চাইবে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সব দিতে হবে, একেবারে সব দিতে হবে। এমনকি যা না চাইবে সেটাও হয়তো তাদের মনে করায় দিয়ে বলতে হবে যে আপনারা যদি এটাও নেন তাহলে আপনাদের সুবিধা হবে। এবং এই মতো অবস্থায়
ডোনাল্ড ট্রাম্পে আমেরিকা যদি বলে যে টোটাল বাংলাদেশে আমরা একটা সামরিক ঘাঁটি করে একটা তছনছ করব, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু সেটাই মেনে নিতে হবে। কারণ এখানে তার যেমন সবচেয়ে বড় বিষয় হলো তার পার্সোনাল ইন্টারেস্ট হচ্ছে উনি তো চিরদিন ক্ষমতায় থাকবেন না, হয়তো ওই যে বলছেন না যে আগামী ফেব্রুয়ারিতে উনি ইলেকশন দিয়ে চলে যাবেন, তাহলে তার একটা সেফ এক্সিট দরকার আছে না? উনি নিরাপদে কোন দেশে থাকবেন? উনি তো বাংলাদেশে থাকবেন না। বাংলাদেশের প্রতি তার মায়া মহব্বত তো আছে তা মনেও হয় না। তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে যে মানুষের জীবনের প্রতি ভালোবাসা বা আকর্ষণ সবচেয়ে বেশি হয় কখন? জীবন সায়ান্নে এসে মানুষ যখন বেশি বৃদ্ধ হয়ে যায় তখন বেঁচে থাকার আকুতি অনেক বেড়ে যায়, জীবনের প্রতি আকুতি কিন্তু অনেক বেড়ে যায় এবং নিরাপদে থাকার চিন্তা ভাবনা করে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়টাও তাই। এখানে দেশের কি হইলো না হইলো এইটা তার কাছে খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় না। তার দরকার হলো সেফ এক্সিট এবং সেফ একটা শেল্টার, এবং সেটা দিতে পারে কি? আমেরিকা। সুতরাং তার ব্যক্তিগত সেফ এক্সিট এবং সেফ শেল্টারের জন্য গোটা বাংলাদেশকে যদি আমেরিকার কাছে বিক্রিও করে দিতে হয় তাতেও কিন্তু কোনো অসুবিধা নাই। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশের বর্তমানে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিও তার অনুকূলে, অর্থাৎ এখানে বাংলাদেশকে আমেরিকার কাছে বিক্রি করে দিলেও বাংলাদেশের মধ্য থেকে কোনো প্রতিবাদ নাই। এবং এখন যারা ক্ষমতায় যাবে বলে তা মানে স্বপ্ন দেখছে, দেখা যায় যে তারাও চুপচাপ, মানে ক্ষমতায় যাওয়ার জন্য এতটাই উন্মাদ যে বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে না কি করদ রাজ্য বানিয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত করা হচ্ছে, এ ব্যাপারে কারো কোনো কেয়ার নেই। অথচ এরাই এই আওয়ামী লীগের আমলে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে চিল্লা চিৎকার করে একটা পাড়ামাত করে ফেলতো। ভারত বাংলাদেশকে উপনিবেশ বানিয়েছে বলে ন্যারেটিভ দিয়ে গোটা বাংলাদেশের মানুষকে একেবারে কি পাগল বানায় ফেলছিল, তাই না? এটা তো আমরা দেখছি। তবে আমার কাছে যেটা মনে হয়, আমেরিকা যদি বাংলাদেশকে করদ রাজ্য বা উপনিবেশ বানায় তাতে বাংলাদেশের মানুষ এবং বর্তমানে যে রাজনৈতিক দলগুলো খুশি। কারণ বাংলাদেশের মানুষ আমেরিকাকে যতই ঘৃণা করুক আদর্শিকভাবে, বাট ওই আমেরিকায় যাওয়ার জন্য তো এরা পাগল, তাই না? তো বাংলাদেশ যদি ভারতের বা আমেরিকার উপনিবেশ হয় তাহলে তো বাংলাদেশের সুবিধা, ভিসা ছাড়া তখন আমেরিকায় যাইতে পারবে। আমার মনে হয় যে এই জন্যে বাংলাদেশের মানুষ এটা নিয়ে করছে না। বাট ভারতের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। ভারত তো ধনী কোনো রাষ্ট্র না, বাংলাদেশের লোকজন বড় জোর ভারতে বেড়াইতে যাইতে চায়, তো সামান্য বেড়াইতে যাওয়ার সুযোগের জন্যে বাংলাদেশকে ভারত তার উপনিবেশ বানাবে, এটা তো বাংলাদেশের মুমিন মুসলমানরা কোনোভাবেই মানতে রাজি না, তাই না? যদিও ভারত বাংলাদেশকে কখনোই উপনিবেশ বানায় নাই, এ ধরনের কোনো চুক্তিও কখনো হয় নাই, বরং উল্টে বাংলাদেশই ভারতের থেকে অনেক সুবিধা সুযোগ নিত, অর্থাৎ ভারতকে উপনিবেশ বানাইছিল। এটি যাই হোক, আমরা বাংলাদেশিরা চাই বাংলাদেশ আমেরিকার উপনিবেশ হোক এবং আমরা ভিসা ছাড়াই আমেরিকায় যাব, গর্ব গারব, মজা মাস্তি করবো, কি আনন্দ আকাশে বাতাসে। এবং বাংলাদেশের পরিস্থিতি যে আসলেই সেইটা হয়ে গেছে তার একটা উজ্জ্বল উদাহরণ হলো ওই যে কয়দিন আগে এমন একটা চুক্তি আমেরিকার সাথে করা হয়েছে যার শর্ত বা কন্ডিশনগুলো বা ধারাগুলো প্রকাশ করা যাবে না। এখন আমরা তো জানি না যে কী চুক্তি করছে, যেহেতু প্রকাশই করা যাবে না তাহলে তো আমরা জানি না যে আসলে কী চুক্তি, সেটা কি দাসত্বের চুক্তি না উপনিবেশের চুক্তি না কি, কে জানে? আল্লাহ জানে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস জানে, আর ডোনাল্ড ট্রাম্প জানে, তাই না? এই তিনজন ছাড়া বাকি কেউ জানে বলে মনে হয় না। তবে পরবর্তীতে কিছু ঘটনা থেকে বোঝা যায় যে কী আসলে চুক্তিতে ছিল। সেটা কি? কথা নাই বার্তা নেই, দাম আমেরিকার কি সেই সামরিক পরিবহন বিমান হারকিউলিস C-130 বিমান এসে ধামাধাম চিটাগাং কক্সবাজারে নামছে। সেখানে সেনার আমেরিকানের যে সেনারা আর্মির লোকজন সেখানে নেমে যাচ্ছে, কোনো কি বলে ইমিগ্রেশন ছাড়াই বাংলাদেশের মধ্যে ঢুকে যাচ্ছে, হোটেলে যাচ্ছে কোনো রকম রেজিস্টার মার ছাড়াই, অর্থাৎ মনে হচ্ছে এরা ডোমেস্টিক ফ্লাইটে আসছে, অর্থাৎ বাংলাদেশ এখন পার্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। একমাত্র সেটা হলেই তো আর ওই মনে করে যে ইমিগ্রেশন ক্রস করা লাগে না, তাই না? অর্থাৎ আমেরিকা এখন ধরেই নিয়েছে যে বাংলাদেশ এখন আমেরিকার একটা উপনিবেশ। বাস্তবে সেটা হয়েছে। অর্থাৎ চুক্তি যেটা নাকি শর্ত প্রকাশ করা যাবে না, তাহলে তার কিছু নমুনা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি, তাই না? এখন কি হতে যাচ্ছে কে জানে, মনে হচ্ছে যে মনে একটা ঘাঁটি মাটি বানাবে আমেরিকা, মনে হয় যে মানে অলরেডি প্ল্যান করে ফেলছে এবং মনে হয় যে তলে তলে হচ্ছে, এটা নিয়ে কোনো কথাবার্তা হয় না, কার ঘাড়ে কয়টা মাথা কে বলবে কথা। এখন এই যে ডোনাল্ড ট্রাম্প যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা নৈশভোজ দিচ্ছে, এইটা নিয়েই তো এত কথা হলো, তাই না? এখন নৈশভোজটা কেন দিচ্ছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারা
আমেরিকা এত সুযোগ সুবিধা পাইলো, তো কৃতজ্ঞতা স্বরূপ ধন্যবাদ দেওয়ার জন্যও তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটু ইজ্জতমান দেওয়া উচিত, একটু সম্মান করা উচিত, তাই না? এবং ঠিক সেই কারণেই বস্তুতে এই নৈশভোজের বিষয়টা আমার কাছে ভাই সহজ সরলভাবে এটাই মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এত উপকার করলে আমেরিকার, যে আমেরিকা এই বঙ্গোপসাগরে একটা ঘাঁটি বানিয়ে এই চীনের ওপরে এবং একই সাথে ভারতের ওপরে নজর রাখবে এবং নানা রকম ঝামেলা পাকাবে আর কি, এটাই তো তাদের মানে প্ল্যান প্রোগ্রাম, তাই না? তো সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস এত বড় উপকার আমেরিকার করলো, আর আমেরিকার প্রেসিডেন্ট সামান্য একটা ডিনার দিবে না ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তা কি হয়? এই ডিনার দিতে আমেরিকার হোয়াইট হাউসের কয় টাকাই বা খরচ হবে? $10,000, $20,000, $50,000, নাহলে $1,00,000। আমেরিকার কাছে এটা কোনো টাকা? এবং বস্তুত ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকারে যত পরিমাণ উপকার করলো, যত উপহার দিল, জাস্ট তার বিনিময়ে সৌজন্যতার খাতিরে ডোনাল্ড ট্রাম্প একটা ডিনার দিচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সৌজন্যে। আমার কাছে ভাই এটাই মনে হচ্ছে। এখন আমেরিকা যদি বাংলাদেশে ঘাঁটি বানায়, বাংলাদেশকে যদি তাদের করদ রাজ্য বা উপনিবেশ বানায়, আমরা মহা খুশি। আমরা এতদিন আমেরিকার ভিসা টিসা ঠিক মতো পাইতাম না, লাইনে খাড়াইতাম ওই ইউএস এম্বাসিতে গিয়ে, আর ওদের ভিসা অফিসাররা দূর দূর করে তাড়িয়ে দিত, তাই না? মানে মিষ্টি মিষ্টি কথায় নানা রকম প্রশ্ন টশ্ন জিজ্ঞেস করে তারপরে ওই সরি ইয়োর ভিসা, উই ক্যান নট অ্যাপ্রুভ ইয়োর ভিসা বলে এখন সোথা ধরা দিত। তো এটা তো আমাদের জন্য একটা অপমানের বিষয় ছিল, তাই না? এখন বাংলাদেশ যদি আমেরিকার উপনিবেশ হয়ে যায়, তখন তো ভাই আমাদের আর ভিসা লাগবে না, আমরা খালি টিকিট কাটবো, আমেরিকায় চলে যাবো। কি আনন্দ, আকাশে বাতাসে আমেরিকায় ঘুরবো ফেরবো। আমি তো ভাই মহা খুশি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি ধন্যবাদ দিতে চাই। আমরা তো এটাই চাই। কিসের ভারতের সাথে সম্পর্ক, গোষ্ঠী গেলাই ভারত আমাদেরকে কি দিতে পারে? আমরা কোনো কিছু না করেই আমেরিকার স্টেট হয়ে যাব, আমেরিকার সমতুল্য হয়ে যাব, বাংলাদেশের মানুষ আমেরিকার নাগরিক হয়ে যাবে, এর সাথে ভালো জিনিস আর আছে? এবং এই জন্যই দেখবেন যে আমেরিকা এখন এই যে এত সৈন্য নামাচ্ছে, এই যে মিলিটারি নামাচ্ছে, ইমিগ্রেশন ছাড়া মিলিটারি ঢুকে যাচ্ছে, একটা লোকও কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলছে না। কেন জানেন? কারণ একটাই, আরে ভাই কিসের স্বাধীনতার সার্বভৌমত্ব? বাংলাদেশ যদি পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হয়, আরে ভাই আমরা তো এখন আমেরিকান, তাই না? এখন কেউ আর আমাদের গরিব ফকির মিসকিন বাংলাদেশ বলে আর অবজ্ঞা করতে পারবে না। আমরা হলাম গর্বিত আমেরিকান সিটিজেন হয়ে যাব। যদি এটা এখনো হয় না, এই হব ভবিষ্যতে, তাই না? হয়তো এগুলো আইন কানুন করা হবে ভবিষ্যতে, আমরা সেই অপেক্ষাতেই থাকলাম। ধন্যবাদ।